আধুনিক বাংলা সাহিত্য এই কথাটা শুনলেই আমাদের মাথায় আসে রবীন্দ্রনাথ কিংবা নজরুলের নাম। কিন্তু তাদের পাশাপাশি আরও যে কত নক্ষত্র আছেন যারা নিজেদের লেখা দিয়ে আমাদের ভাষা, আমাদের চিন্তার জগৎকে একেবারে বদলে দিয়েছেন। চলুন আজ সেই সব অসাধারণ সাহিত্যিকদের নিয়েই আমাদের এই আলোচনাটা সাজানো যাক। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এই যে এত এত দিকপাল, এত মহারথী, তাদের আমরা কজন ঠিকঠাক চিনি বা তাদের কাজ সম্পর্কেই বা কতটা জানি? চলুন আজ সেই খোঁজেই বের হওয়া যাক। আমাদের আজকের যাত্রাটা হবে ঠিক এই রকম। প্রথমে আমরা দেখব কারা একদম নতুন পথের দিশা দেখিয়েছিলেন। তারপর আমরা ডুব দেব চিন্তার জগতে, দেখব কারা আমাদের ভাবনাকে শান দিয়েছেন। এরপরেই দেখা হবে গল্পের জাদুকরদের সাথে। আর সবশেষে আমরা শুনব নাটক, কবিতা আর প্রতিবাদের সেই সব জোরালো কণ্ঠস্বর। তো আমাদের যাত্রার একেবারে প্রথম পর্বে চলুন সেসব পথিকৃতদের কথা জেনে নিই, যারা বলতে গেলে একদম অচেনা পথে হেঁটে বাংলা সাহিত্যকে একটা নতুন বাঁক দিয়েছিলেন। শুরুতেই যার নাম আসে তিনি গিরিশচন্দ্র সেন। সবাই তাকে ভাই গিরিশচন্দ্র সেন নামেই চিনত। আর তার সবচেয়ে বড় যে কীর্তি, সেটা হলো তিনিই প্রথম পবিত্র কোরআন শরীফের একটা সম্পূর্ণ বাংলা অনুবাদ করেন। একবার ভাবুন তো, সেই 1886 সালে দাঁড়িয়ে এই কাজটা করা কতটা যুগান্তকারী ছিল। দুটো আলাদা সংস্কৃতি আর ভাষার মধ্যে কি অসাধারণ একটা সেতুবন্ধন তৈরি করেছিলেন তিনি। আর এখন দেখুন দুজন অসাধারণ নারীর কথা, যারা তাদের সময় রীতিমতো প্রথা ভেঙে দিয়েছিলেন। একদিকে স্বর্ণকুমারী দেবী, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহিলা উপন্যাসিক, আর অন্যদিকে কামিনী রায়, বাংলার প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট। একজন কলম দিয়ে সমাজের অচলায়তন ভাঙছেন, তো আরেকজন শিক্ষার আলো জ্বালিয়ে পথ দেখাচ্ছেন। দুজনেই ছিলেন সময়ের চেয়ে অনেক অনেক এগিয়ে। কামিনী রায়ের এই লাইনটা শোনেননি এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া মুশকিল। তার আলো ও ছায়া কাব্যগ্রন্থের এই ছোট্ট একটা লাইনই বুঝিয়ে দেয় তার লেখার গভীরতা কতটা। মানুষের মনের ভেতরে যে সুখের জন্য একটা চিরন্তন হাহাকার, সেটা কি সহজ কিন্তু অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে, তাই না? আসলে সাহিত্য তো শুধু গল্প বা কবিতার নাম নয়। সাহিত্য মানে চিন্তা, সাহিত্য মানে দর্শন। চলুন এবার আমরা সেই সব প্রাবন্ধিকদের কথা একটু জেনে নিই, যাদের যুক্তিনিষ্ঠ লেখা আমাদের সমাজকে, আমাদের ভাবনাকে নতুন করে গড়তে সাহায্য করেছে। এখানে আমরা চারজন মৌলিক চিন্তাবিদকে দেখতে পাচ্ছি। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে এক একটা ধারার জন্ম দিয়েছেন। যেমন ধরুন এস ওয়াজেদ আলী তার ভবিষ্যতের বাঙালিতে এক উদার মানবিক সমাজের স্বপ্ন দেখিয়েছেন। ইব্রাহিম খাঁ ছিলেন মুসলিম সমাজের নবজাগরণের এক অন্যতম কাণ্ডারি। বিনয় ঘোষ খুঁজে বের করেছেন বাংলার সামাজিক ইতিহাসে লুকিয়ে থাকা নানান ধারা। আর ড আহমদ শরীফ তো মধ্যযুগের সাহিত্য গবেষণায় ছিলেন এক কথায় অদ্বিতীয়। আচ্ছা, এবার আসা যাক গল্পের দুনিয়ায়। বাংলা ছোট গল্প আর উপন্যাস সময়ের সাথে সাথে কিভাবে নিজেকে বদলেছে, কিভাবে আরও পরিণত হয়েছে। চলুন এবার সেই সব কথা সাহিত্যিকদের সঙ্গে পরিচিত হওয়া যাক, যারা কাহিনী বলার শিল্পটাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। বাংলা কথা সাহিত্যের এই বিবর্তনটাও কিন্তু দারুণ একটা গল্পের মতো। এর শুরুটা হয়েছিল শানিত ব্যঙ্গ দিয়ে, যা সমাজের সব ভুল আর অসঙ্গতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত। এরপর গল্পগুলো ধীরে ধীরে হয়ে উঠল মহাকাব্যিক, মানে বিশাল এক ক্যানভাসে আঁকা হল জীবনের ছবি। আর সবশেষে লেখকরা আমাদের হাত ধরে নিয়ে গেলেন যুদ্ধ আর কঠিন বাস্তবতার একেবারে মুখোমুখি। ব্যঙ্গের কথা বললেই যার নাম সবার আগে আসে, তিনি আবুল মনসুর আহমদ। তার আয়না বা ফুড কনফারেন্সের মতো লেখাগুলো পড়লে অবাক হতে হয় যে সেগুলো আজও কতটা প্রাসঙ্গিক। হাসির ছলে সমাজের এত বড় বড় অসুখকে তুলে ধরা, এটা একটা শিল্প। অন্যদিকে আবু জাফর শামসুদ্দিনের পদ্মা মেঘনা যমুনা, এটা তো শুধু একটা উপন্যাস নয়, এটা যেন বাংলার নদীমাতৃক জীবনের এক জীবন্ত মহাকাব্য। দুজন দুই ধারার সেরা শিল্পী। এরপর বাংলা সাহিত্যে এমন একটা অধ্যায় এলো যা সব কিছুকে ওলটপালট করে দিল। সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধ। এই একটা ঐতিহাসিক ঘটনা আমাদের সাহিত্যকে, আমাদের আত্মপরিচয়কে যে কতটা গভীরভাবে প্রভাবিত করেছে তা বলে শেষ করা যাবে না। যেমন ধরুন মামুদুল হকের জীবন আমার বোন বা সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড। এই উপন্যাসগুলো কিন্তু শুধু যুদ্ধের গল্প নয়, এগুলো আমাদের অস্তিত্বের দলিল। এখানে যুদ্ধ মানে শুধু গোলাগুলি বা সম্মুখ সমর নয়। যুদ্ধ মানে সাধারণ মানুষের আত্মত্যাগ, তাদের যন্ত্রণা, তাদের স্বপ্নের ভাঙা গড়ার গল্প। শওকত আলীর লেখাতেও বারবার ফিরে এসেছে মানুষের এই ঐতিহাসিক সংগ্রামের কথা, যা আসলে মুক্তিযুদ্ধের চেতনারই এক অন্যরকম প্রতিধ্বনি। অবশ্যই তালিকাটা এখানেই শেষ নয়, আরও অনেকেই মনে রাখতে হবে।
যেমন কালকুট ছদ্মনামে সমরেশ বসুর লেখা জীবন ঘনিষ্ঠ উপন্যাসগুলো, বা উত্তম পুরুষে রশিদ করিমের শহরে মধ্যবিত্ত জীবনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, কিংবা ধরুন ছোট গল্পের জাদুকর হাসান আজিজুল হক, যিনি তার লেখায় গ্রামীণ জীবনকে একেবারে নিখুঁতভাবে তুলে এনেছেন। প্রত্যেকেই বাংলা কথা সাহিত্যকে নিজের মতো করে সমৃদ্ধ করেছেন। তবে এদের মধ্যে একজন এমন একটা আঙ্গিক নিয়ে এলেন যা ছিল একেবারে নতুন। আর সেই আঙ্গিকটার নাম হলো ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতা। ব্যাপারটা কি? এটা হলো লেখার এমন একটা ধরন যেখানে খুব বাস্তব একটা পরিবেশের মধ্যে হঠাৎ করেই জাদুকরী বা অবিশ্বাস্য ঘটনা এমনভাবে মিশে যায় যে সেটাকে আর অস্বাভাবিক মনে হয় না। ধরুন, গল্পের মধ্যে দেখা গেল পাশের বাড়ির ছাদের রোজ রাতে রূপালী মাছেরা উড়ে বেড়াচ্ছে, আর গল্পের চরিত্ররা সেটাকে খুব স্বাভাবিক একটা ঘটনা হিসেবেই মেনে নিচ্ছে। এটাই জাদু বাস্তবতা। আর বাংলা সাহিত্যে এই ধারার অন্যতম প্রধান শিল্পী হলেন শহীদুল জহির। তার সে রাতে পূর্ণিমা ছিল বা জীবন ও রাজনৈতিক বাস্তবতা পড়লেই বোঝা যায় তিনি বাস্তব আর পরাবাস্তবের সীমানাটা কি অনায়াসে মিলিয়ে দিতে পারতেন। তার লেখায় মুক্তিযুদ্ধ বা আমাদের রাজনৈতিক বাস্তবতা এক অন্যরকম, প্রায় স্বপ্নময় একটা মাত্রা পায়, যা পাঠককে এক ঘোরের জগতে নিয়ে যায়। তো এবার চলুন কথাশিল্প থেকে একটু বেরিয়ে মঞ্চ আর কবিতার দিকে নজর ফেরানো যাক। এটা ভাবলে সত্যিই অবাক লাগে যে একটা সময়ে বাংলার নাটক আর কবিতা কিভাবে সামাজিক আর রাজনৈতিক প্রতিবাদের সবচেয়ে শক্তিশালী দুটো মাধ্যম হয়ে উঠেছিল। শুধু সময়টার দিকে একবার তাকান। ১৯৪৮, মানে দেশভাগের ঠিক পরেই নুরুল মোমিন লিখছেন নেমেসিসের মতো একটা একাঙ্কিকা যা মানুষের ভেতরের বিবেক আর নৈতিকতার দ্বন্দ্বকে মঞ্চে তুলে এনেছে। আর ঠিক তার ৪ বছর পর ১৯৫২তে যখন শহীদ মিনার ভেঙে দেওয়া হলো, আলাউদ্দিন আল আজাদের কলম থেকে বের হয়ে এলো স্মৃতিস্তম্ভের মতো আগুন ঝরানো এক কবিতা। সাহিত্য এখানে আর শুধু বিনোদনের জন্য নয়, সাহিত্য এখানে হয়ে উঠেছে সময়ের সাক্ষী আর প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার। কবিতার জগতে এরকমই আরেকজন প্রভাবশালী ব্যক্তিত্ব হলেন সমর সেন। তাকে বলা হয় নাগরিক কবি। কেন? কারণ তিনি সেই সময়ের কবিতার যে গতানুগতিক রোম্যান্টিক ধারা, মানে প্রকৃতি, প্রেম, সৌন্দর্য, এসবের বাইরে গিয়ে প্রথমবার কবিতার বিষয় হিসেবে তুলে আনলেন শহরের যান্ত্রিক জীবন, ক্লান্তি আর মানুষের একাকিত্বকে। তার কবিতা ছিল আধুনিক নাগরিক জীবনের এক নিখুঁত আয়না, যা বাংলা কবিতায় ছিল একদমই নতুন একটা স্বর। বেশ দীর্ঘ একটা আলোচনা হলো। তো এত কিছুর পর মূল কোন বিষয়গুলো আমাদের মনে রাখাটা খুব দরকারি? চলুন এক ঝলকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা দিক দেখে নেওয়া যাক। প্রথমেই মুক্তিযুদ্ধের সাহিত্য। যদি বলা হয় যে মুক্তিযুদ্ধের ওপর লেখা দুটো অপরিহার্য উপন্যাস বেছে নিতে, তাহলে সেগুলো অবশ্যই হবে মাহমুদুল হকের জীবন আমার বোন এবং সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড। এই দুটো উপন্যাস আমাদের মুক্তিযুদ্ধের দুটো একদম ভিন্ন কিন্তু অসম্ভব শক্তিশালী ছবি তুলে ধরে, যা প্রত্যেক পাঠকেরই পড়া উচিত। আর সহজে মনে রাখার জন্য এই ৩টে বিষয় মাথায় রাখলেই চলবে। যেমন বাংলা ব্যঙ্গ সাহিত্যকে যদি বুঝতে হয়, আবুল মনসুর আহমদের আয়না হলো তার সেরা উদাহরণ। মধ্যযুগের সাহিত্য নিয়ে যে কোনো প্রশ্নের জন্য ড আহমদ শরীফ হলেন প্রধানতম নির্ভরযোগ্য নাম। আর আধুনিক নাটকের একটা মাইলফলক যদি মনে রাখতে হয়, তাহলে সেটা অবশ্যই নুরুল মোমেনের নেমেসিস। এই যে এত সব দিকপাল, তারা তো আমাদের পথ দেখিয়ে গেছেন, কিন্তু প্রশ্ন হলো তাদের দেখানো পথে হেঁটে আজকের বাংলা সাহিত্য ঠিক কোথায় দাঁড়িয়ে, এর ভবিষ্যৎই বা কি? এই প্রশ্নটা রইল একটু ভাবার জন্য।